কাল থেকে শুরু পবিত্র মাহে রমজান। করোনাকালে নিয়ম মেনে প্রথম তারাবিতে অংশ নিলেন মুসল্লিরা। আমরাও স্বাস্থ্যবিধি অনুযায়ী এখানে আসছি এবং আল্লাহর কাছে প্রার্থনা করার চেষ্টা করছি। মহান রব্বুল আলমিনের কাছে এটাই দোয়া ছিল যে তিনি যেন আমাদের এই মহামারীর যে প্যান্ডেমিক সিচুয়েশন আছে এই জায়গা থেকে আমাদের উত্তরণ ঘটাক। বাস, ট্রেন, বিমান বন্ধ রেখেও ঠেকানো যাচ্ছে না ঢাকা ছাড়ার মহা উৎসব। ফেরিঘাটে ঈদের মতো ঘরে ফেরা মানুষের ঢল। আমরা বাড়িতে যেভাবেই থাকি, কম হোক বেশি হোক, খেয়ে বাঁচতে পারবো। ঢাকায় আমরা কি খাবো, কি করবো? ঢাকা থেকে কি করবো? চাকরি নেই তো। যাচ্ছেন কেন? যাচ্ছে এখানে আবার খাবার দেবে কে? 7 দিনের কাজ 2 ঘন্টায় শেষ করতে বাধ্য হওয়ার পর সন্ধ্যায় ব্যাংকের নতুন প্রজ্ঞাপন, লকডাউনেও চলবে লেনদেন। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি জেনিফার কামাল। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। করোনা থেকে মানুষের জীবন বাঁচাতে কঠোর ব্যবস্থা, জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী। অর্থনীতি সচল রাখতে খেয়াল রাখছে সরকার। মানুষের জীবন সর্বাগ্রে, বেঁচে থাকলে আবার সব কিছু গুছিয়ে দিতে পারবো। দেশে করোনায় আরও 69 জনের মৃত্যু, শনাক্ত 6000-এর বেশি। নতুন ধরনের উপসর্গে পরিবর্তন। মুমূর্ষু রোগীর জন্য জরুরি একটেমরা ইনজেকশনের তীব্র সংকট। কাল থেকে জরুরি প্রয়োজনে ঘর থেকে বের হতে লাগবে মুভমেন্ট পাস। অ্যাপ চালু হতে না হতেই আবেদনের হিড়িক। প্রতি মিনিটে ওয়েবসাইটে জমা পড়ছে 15,000। করোনা আক্রান্ত বেগম জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল, জানালেন ব্যক্তিগত চিকিৎসক। সংবাদ সম্মেলনে বিএনপি নেত্রীর মুক্তির দাবি মির্জা ফখরুলের। কাল থেকে শুরু হচ্ছে পবিত্র মাহে রমজান। রাতে সেহরি খেয়ে প্রথম রোজা রাখবেন ধর্মপ্রাণ মানুষ। মসজিদে মসজিদে স্বাস্থ্যবিধি মেনে প্রথম তারাবি আদায় করেন মুসল্লিরা। করোনা মহামারীর কারণে 20 জন করে অংশ নেয়ার নির্দেশনা থাকলেও বাস্তব চিত্র ছিল ভিন্ন। তবে যারা নামাজে অংশ নিয়েছেন, মাস্ক ব্যবহার আর দূরত্ব বজায় রাখার ক্ষেত্রে সচেষ্ট ছিলেন তারা। মঙ্গলবার সন্ধ্যায় দেশের বিভিন্ন জায়গা থেকে আসতে থাকে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যাওয়ার খবর। ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে সন্ধ্যা 7টায় আনুষ্ঠানিকভাবে সে ঘোষণা দেন ধর্ম প্রতিমন্ত্রী। মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে রমজান মাসের চাঁদ দেখা যাওয়ার সংবাদ পাওয়া গিয়েছে। এমতাবস্থায় আগামী 1 বৈশাখ 1442 হিজরি সালে রমজান মাস গণনা শুরু হবে ইনশাআল্লাহ। মহামারী করোনা সংক্রমণ রোধে প্রথম তারাবিতে মুসল্লিদের অংশগ্রহণ ছিল সীমিত। তবে প্রতি ওয়াক্তে সর্বোচ্চ 20 জন জামাতে অংশ নেয়ার কথা থাকলেও বিভিন্ন জায়গায় মানা হয়নি সে নির্দেশনা। জাতীয় মসজিদ বাইতুল মুকাররমেও ধর্মপ্রাণ মুসল্লিরা জামাতে অংশ নিয়েছেন 4 কাতারে। মূল ফটক বন্ধ করে দেওয়ার পর অনেকে অংশ নেন মসজিদের প্রবেশ মুখে। তবে মাস্ক ব্যবহার, শারীরিক দূরত্ব বজায় রাখা সহ স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে সচেষ্ট ছিলেন মুসল্লিরা। তবে মেনে চলার ক্ষেত্রে যথাসাধ্য চেষ্টা করছি হচ্ছে মেনে চলার জন্য 3 ফুট দূরত্ব বজায় রেখে নামাজ আদায় করছি। সবাই ইনশাআল্লাহ স্বাস্থ্যবিধি মেনে নামাজ পড়তেছে, যে মাস্ক সবাই ব্যবহার করতেছে। সিয়াম সাধনার মাসে মহামারী থেকে মুক্তি পেতে মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করেন মুসল্লিরা। মহান রব্বুল আলমিনের কাছে এটাই দোয়া ছিল যে তিনি যেন আমাদের এই মহামারীর যে প্যান্ডেমিক সিচুয়েশন আছে এই জায়গা থেকে আমাদের উত্তরণ ঘটাক। আল্লাহ যেন এই পৃথিবী থেকে সকল ধরনের মহামারীকে আল্লাহ দূর করে দেয়। সামনের বছর আমরা আগে যেরকম স্বাভাবিক নামাজ পড়ছি তারা সেইভাবে আমরা পড়তে পারি। সৌদি আরবের প্রধান 2 মসজিদ মসজিদুল হারাম ও মসজিদে নববীতে 10 রাকাত তারাবির নির্দেশনা দেওয়া হলেও দেশে তা হবে না বলে জানান ধর্ম প্রতিমন্ত্রী। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। এবার রোজা এসেছে সর্বাত্মক লকডাউনকে সঙ্গে নিয়ে, তাই নিজ নিজ জায়গা থেকে সেভাবে প্রস্তুতিও নিয়ে রেখেছেন মুসল্লি ও দোকানিরা। হোটেল রেস্তোরাঁ খোলা থাকলেও খাবার খেতে হবে বাড়িতে নিয়ে, সে ব্যবস্থাপনার কথা জানাচ্ছেন আতিকুর রহমান তমাল। চকবাজারের ইফতার বাজারের ঐতিহ্য 400 বছরের। রোজা শুরু হলে বদলে যায় এই চিরচেনা রূপ। দিনভর খাবারের দোকানগুলো কাপড় দিয়ে ঘিরে রাখা হয়, বিকেলে সেখানেই বসে ইফতার বাজার। কিন্তু এবারের প্রেক্ষাপট ভিন্ন। বুধবার থেকে শুরু হচ্ছে সর্বাত্মক লকডাউন। সরকারি আদেশ মেনে চকবাজার সহ কোথাও বসবে না ইফতার বাজার। তবে নগরীর খাবারের দোকান ও হোটেল রেস্তোরাঁগুলো খোলা থাকবে বেলা 12টা থেকে সন্ধ্যা 7টা এবং রাত 12টা থেকে ভোর 6টা পর্যন্ত। আমরা আমাদের রেস্টুরেন্ট বন্ধ করে দিয়েছি। আমরা ইফতার বিক্রি করব না, কারণ ইফতার বিক্রি করতে হলে আমার ক্ষতি হতে পারে, অন্যজনের হতে পারে। টোটাল ইফতারি আইটেম হবে না, দোকান বদ্ধ, সবাই বাড়ি স্টপেই।
তাই প্রস্তুতির অনেকটাই সেরে ফেলেছেন তারা। কিন্তু এবার হোটেলে বসে ইফতারি বা সেহরি করার সুযোগ নেই। ক্রেতাকে খাবার কিনে বাসায় নিয়ে খেতে হবে। যারা আসবে এখান থেকে কিনে নিয়ে চলে যাবে। বসে খাওয়ার, দাঁড়িয়ে খাওয়ার কোনো অবকাশ নেই। সরকার যে নির্দেশনা দিয়েছে সেই নির্দেশনা অনুযায়ী আমরাও চলবো। ভিতরে বসে খাওয়ার কোনো ওয়ে নাই, শুধুমাত্র টেক ওয়ে, পার্সেল নিয়ে যাবে। গতবারের চেয়ে এবার আইটেমটা আগের মতোই থাকবে, জাস্ট 12টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত খোলা থাকবে শোরুম। করোনা সংক্রমণ রোধে নগরবাসী এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। এখন যেহেতু করোনা মহামারী, আমাদেরকেও বাঁচতে হবে, সকলকেই বাঁচতে হবে। তার সমর্থনে আমরা সমর্থিত। ইফতারি আমি বাহিরের থেকে না কিনে আমার বাসায় তৈরি করার জন্য আমি প্রস্তুতি নিয়ে নিছি অলরেডি। তারা আরও বলছেন, বাসায় তৈরি ইফতার বা সেহরি তুলনামূলক বেশি স্বাস্থ্যকর। আতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। সর্বাত্মক লকডাউনের আগ মুহূর্তে যেন ঢাকা ছাড়ার মহা উৎসব। বাস, ট্রেন, বিমান বন্ধ রেখেও ঠেকানো যাচ্ছে না বাড়ি ফেরা। সংক্রমণের ঝুঁকি মাথায় নিয়ে 3 থেকে 10 গুণ ভাড়া গুনেও যে যেভাবে পারছেন ঢাকা ছাড়ছেন। এ যেন করোনাকে বৃদ্ধাঙ্গুলি দেখানো। খালি ট্রাক কিংবা পিকআপ দেখা মাত্রই এভাবে হুড়মুড় করে তাতে ওঠার চেষ্টা ছিল যাত্রীদের। উঠতে পারলেই দাঁড়িয়ে কিংবা বসে যে যেভাবে পেরেছেন জীবন ও করোনা সংক্রমণের ঝুঁকি নিয়ে ছেড়েছেন ঢাকা। বুধবার থেকে 8 দিনের টানা লকডাউনের কারণে মঙ্গলবার ভোর থেকে গাবতলীতে ছিল ঘরে ফেরা মানুষের এমন স্রোত, যেন সংক্রমণ ছড়ানোর অন্যতম উৎস ছিল এটি। গ্রামমুখী মানুষ বলেছেন, লকডাউনে তাদের ঢাকায় কোনো কাজ নেই, তাই ভোগান্তি সত্ত্বেও তারা রাজধানী ছেড়েছেন। সবার পক্ষে থাকাটা পসিবল না, কারণ সবার অফিস তো সবার স্যালারি বিয়ার করে না। এখান থেকেই তো করোনা ছড়ানোর সম্ভাবনা বেশি। যাচ্ছেন কেন? যাচ্ছে এখানে আবার খাবার দেবে কে? গণপরিবহন বন্ধ, তাই 3 থেকে 10 গুণ পর্যন্ত বাড়তি ভাড়া গুনে গাদাগাদি ও ঠাসাঠাসি করে উঠেছেন বিভিন্ন মাইক্রো কিংবা ভাড়ায় চালানো ব্যক্তিগত গাড়িতে। কেউ কেউ আবার নিয়ম অমান্য করে ভাড়ায় চলা মোটর বাইকে চড়ে ছেড়েছেন ঢাকা। মোটর চালিত ভ্যানও গ্রামের উদ্দেশ্যে নগরে ছেড়েছেন অনেকেই। গাবতলী থেকে পার্টিরা পর্যন্ত 500 করে নিচ্ছে। আমার তো যাইতে হবে, কিছু করার নাই। 1000 টাকা দুইজন, 500 করে। ঝুঁকিপূর্ণ হলে কি করার, বাড়িতে তো যাইতে হবে। মানুষের মাঝে আতঙ্ক সৃষ্টি ছড়াইছে যে 1 সপ্তাহ লকডাউন দিছে, আসলে আবার বাড়ায় কতদিনে লকডাউন করবে। দুপুরের পর আমিনবাজার থেকে ঠাসাঠাসি করে যাত্রী ভর্তি অনেক বাস পাটুরিয়া ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যেতে দেখা গেছে। যাত্রী বহন করতে দেখা গেছে অ্যাম্বুলেন্সেও। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, লকডাউনকে উপলক্ষ করে এমন অব্যবস্থাপনা করোনা সংক্রমণ আরও বাড়াবে। বিকল্পভাবে যেতে যে আমাদের ব্যত্যয় ঘটছে, যে ফিজিক্যাল ডিস্টেন্সিং যেটা মানা বিশেষত, সেইটা হচ্ছে না। অনেকে হয়তো মাস্কও পরছেন না। তাতে করে দুটো ঝুঁকি প্রতীয়মান হয়। একটা হচ্ছে যে তারা আক্রান্ত হওয়ার ঝুঁকিতে পড়ছেন, এবং পাশাপাশি তারা যে কমিউনিটিগুলোতে যাচ্ছেন এই ভাইরাসটা বহন করে, সেই কমিউনিটিগুলো এই ঝুঁকিতে পড়ছে। এছাড়া লকডাউন কার্যকর করতে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতাও বাড়ানো দরকার বলে মনে করেন তারা। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। এদিকে দিনভর ফেরিঘাটে যেন ঈদের ছুটির আবহ। স্বাস্থ্যবিধি মানার কোনো বালাই নেই ফেরিগুলোতে। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে ঘাটগুলোতে বাড়তে থাকে ভিড়। এ যেন উৎসব। এই দৃশ্য দেখে বোঝার উপায় নেই দেশে মহামারী চলছে। ফেরি কিংবা স্পিড বোট কোথাও নেই তিল ধারণের ঠাঁই। করোনা মহামারী ঠেকাতে লকডাউনের ঘোষণায় ঢাকা ছেড়ে যাওয়ার হিড়িক যেন ঈদ আর পূজা পার্বণের ছুটিকেও হার মানিয়েছে। মানুষের গাদাগাদিতে কানায় কানায় পূর্ণ শিমুলিয়া ঘাটের ফেরি আর স্পিড বোটগুলো। যে যেভাবে পারছেন ছেড়ে যাচ্ছেন ঢাকা। সামাজিক দূরত্বের কোনো বালাই না রেখে মুখের সামনে ঝুলন্ত নিয়ম রক্ষার এই মাস্কে করোনা প্রতিরোধ সম্ভব কিনা প্রশ্ন ছিল সবার কাছে। অবশ্যই সেটা সম্ভাবনা আছে, কারণ এভাবে চলাফেরাটা খুবই রিস্ক। ঢাকাতে থাকে অসুস্থ হয়ে যায়, তাহলে তো আমার সমস্যা, দেখার কেউ থাকবে না, এই জন্য বাড়ি ঘরে সবাই চলে যেতেছে। এই কারণে মারও অসুস্থ হয়ে যেতে পারে না, যে আপনি যেভাবে যাচ্ছেন। কিছু করার নেই, আমাদের পাশের ফ্ল্যাটে করোনা, তাই বলে আমরা ঢাকা ছেড়ে মা আসছি। কার আগে কে বাড়ি যাবে এ যেন তারই প্রতিযোগিতা। এমনকি চালক কিংবা ঘাট কর্তৃপক্ষ কারো মাঝেই ছিল না করোনা বিধি মানার কোনো বালাই। স্বাস্থ্যবিধি মেনে যতটুকু সম্ভব আমরা ওইভাবেই ঘাটটা পরিবেশন করতেছি। এই করোনা একমাত্র আল্লাহর উপর আমরা ভরসা করে রয়েছি। আল্লাহ যদি আমাকে ভালো রাখা রাখবো। না, সমস্যা নাই, সবার মাস্ক পরা আছে। অন্যদিকে চলমান লকডাউনের কোনো তোয়াক্কা না করেই পাটুরিয়া ঘাট এলাকায় পারাপারের অপেক্ষায় প্রাইভেট কার সহ প্রায় 2000 যানবাহন। প্রাইভেট কার আর পিকআপে শিশু আর বৃদ্ধ সহ গাদাগাদি করে এই অপেক্ষা। সামাজিক দূরত্ব না মানার সবারই ছিল একই দায় সারা অজুহাত। মাস্ক আছে গাড়ির মধ্যে রাখছি, তো হাওয়া খাচ্ছি হালকা একটু। এতটা লোকজনের ভিড়,
করোনা বলে মনে হচ্ছে না। আমি করোনা মানি না তো, কি এর করোনা? বেলা যত গড়ায় ভিড় বাড়তেই থাকে ঘাটগুলোতে। অস্বাভাবিক এই ভিড় সামলাতে হিমশিম অবস্থা হয় ঘাট কর্তৃপক্ষেরও। অলরেডি লকডাউন চলছে, লকডাউন চলা অবস্থায় তো গাড়িগুলো আসছে, এখানে যা আসছে তার যাত্রী চাপ আর এ চাপ, এটা আমরা সামলাতে পারছি না। বেপরোয়া এই যাত্রা নিজের কিংবা পরিবারের জন্য সংক্রমণের ঝুঁকি আরও বাড়াবে কিনা চিন্তার ভাঁজ ছিল না কারো মাঝেই। সাদিয়া আফরিন, সময় সংবাদ। লকডাউন শুরুর আগ মুহূর্তে ঘরমুখী মানুষের খবর জানাতে গাবতলী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন রিপোর্টার কামরুজ্জামান মামুন। জেনিফার, ঈদের আগে বা চাঁদ রাতে আমরা যেমনটা দেখি যেভাবে রাজধানীবাসী ঢাকা ছেড়ে যায়, আজ সারাদিনই কিন্তু সেইভাবে রাজধানীর মানুষরা ঢাকা ছেড়ে দেশের বিভিন্ন জেলায় কিন্তু তারা যাওয়ার চেষ্টা করেছেন। এবং এখন আপনি জানেন রাত 11টা বেজে গেছে এবং আমরা এখনও দেখছি রাজধানীর যে গাবতলী বাস টার্মিনাল রয়েছে এখানের সমস্ত টিকিট কাউন্টার বন্ধ এবং সমস্ত বাস এখানে টার্মিনালের মধ্যে থাকলেও আমরা দেখছি যে এই টার্মিনালের সামনে কিন্তু অসংখ্য মানুষ এখনও বাড়ি ফেরার চেষ্টা করছেন, ঢাকা ছাড়ার চেষ্টা করছেন এবং তারা এই ঢাকা ছাড়ার জন্য কিন্তু বিভিন্ন উপায়, ঝুঁকিপূর্ণ উপায় বেছে নিচ্ছেন। অর্থাৎ কেউ ব্যক্তিগত গাড়ি অর্থাৎ প্রাইভেট কার বা মাইক্রোবাসে করে, কেউ মোটরসাইকেলে করে কিন্তু এখান থেকে প্রায় 200-250 কিলো দূরে যাত্রা করছেন। এমন ঘটনা আমরা দেখেছি চোখের সামনে। আমরা দেখেছি রাজধানী ঢাকায় যে লোকাল বাসগুলো চলে সেই লোকাল বাসগুলো আমরা দেখেছি যে বাংলাদেশের বিভিন্ন জেলায় এই গাবতলী থেকে এই কিছুক্ষণ আগেও যাত্রী নিয়ে, বিশেষ করে পাটুরিয়া বা বগুড়া বা রাজশাহী, উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় আমরা দেখেছি যে ঢাকা শহরের যে লোকাল বাসগুলো রয়েছে সেই লোকাল বাসগুলো যাত্রী নিয়ে কিন্তু সেই দিকে যাচ্ছে। এই যে যাত্রীরা এখনো যেতে পারছে না যারা, এবং যারা যেতে পারছেন তারা কিন্তু উভয়ে অভিযোগ করছেন যে অতিরিক্ত ভাড়া, অর্থাৎ নির্ধারিত যে ভাড়া সেই ভাড়ার কয়েক গুণ বেশি ভাড়া দিয়েও তারা আসলে যেতে পারছেন না, তারা বাস পাচ্ছেন না বা তারা পর্যাপ্ত যানবাহনের অভাবে কিন্তু ঘন্টার পর ঘন্টা তারা রাস্তার উপরে দাঁড়িয়ে থাকছেন। মূল কথা যদি বলতে চাই যে এই যে বাড়ি ফেরা বা এই যে যানবাহন সংকট রয়েছে এই সব কিছুকে ছাপিয়ে কিন্তু যে স্বাস্থ্যবিধি, সেই স্বাস্থ্যবিধি কিন্তু এখানে বলা চলে যে শূন্যের কোটায়। অর্থাৎ নিয়ম রক্ষার যে মাস্ক, সেই মাস্ক কিন্তু অধিকাংশ লোকের মুখেই রয়েছে কিন্তু সেটি আসলে ঠিকঠাক যেভাবে ব্যবহার করা দরকার সেইভাবে নেই। এছাড়া সামাজিক দূরত্বর কথা যদি বলি যে এখানে একজন আরেকজনের সঙ্গে খুব কাছাকাছি অবস্থান করছেন এবং যারা মাইক্রোবাসে বা প্রাইভেট কারে করে যাচ্ছেন বিভিন্ন গন্তব্যে তারা কিন্তু 3 বা 4 সিটের যে আসনটি রয়েছে সেখানে কিন্তু 5 জন বা 6 জন করে খুব গাদাগাদি করে ওখানে বসে তারা কিন্তু যাচ্ছেন, যেটি আসলে সংক্রমণ ঝুঁকি আরও বাড়াচ্ছে। তো এতটুকুই ছিল গাবতলী থেকে আমার কাছে এখন পর্যন্ত ঘরে ফেরা মানুষের খবর। গাবতলী থেকে এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী কামরুজ্জামান মামুন। 7 দিনের কাজ 2.5 ঘন্টায় শেষ করতে বাধ্য হওয়ার পর সন্ধ্যায় বাংলাদেশ ব্যাংকের নতুন প্রজ্ঞাপন, লকডাউনেও চলবে লেনদেন। সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত চলবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। পরপর 2 সপ্তাহের লকডাউনে 2 নির্দেশনাকে বাংলাদেশ ব্যাংকের দক্ষতার অভাব বলে মনে করছেন অর্থনীতিবিদরা। লকডাউনে বন্দরসমূহ কাস্টমস সংশ্লিষ্ট ব্যাংকের শাখা ছাড়া সব শাখা বন্ধ থাকবে। বাংলাদেশ ব্যাংকের এমন সার্কুলারে লকডাউনের আগের দিন ব্যাংকের শাখাগুলোতে উপচে পড়া ভিড় ছিল গ্রাহকদের। এতে সেবা দিতে অনেকটাই হিমশিম খেতে হয় কর্মকর্তাদের। যেহেতু লকডাউন সামনে, কিছু টাকা উঠাইতে হবে বাসার খরচের জন্য। সঞ্চয়পত্রের টাকা ওঠানো হয়েছে, লাভের টাকা। কয়েকদিন ব্যাংক বন্ধ থাকবো তো এই কারণে টাকা ওঠানো হয়েছে। ঈদের সময় যে চাপ, ওই চাপের চেয়েও বেশি আমাদের কাছে মনে হয়েছে। গ্রাহকরা মনে করতেছে হয়তো সামনে একটা বড় ধরনের লকডাউন আসতে পারে, সেই হিসাবে লোকজন তাদের প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে রাখছে। এর মধ্যে সোমবার সন্ধ্যায় নতুন সার্কুলারে বাংলাদেশ ব্যাংক জানায় লকডাউনে ব্যাংকগুলোর এডি শাখা, জেলা পর্যায়ের প্রধান, সিটি কর্পোরেশন এলাকার প্রতি 2 কিলোমিটার ও উপজেলা পর্যায়ে প্রতিটি ব্যাংকের একটি করে শাখা খোলা রাখতে হবে। 10টা থেকে 1টা পর্যন্ত লেনদেন হবে আর 2:30টা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে। 21 তারিখ পর্যন্ত এই শিডিউলটা করা হয়েছে। যেহেতু 21 তারিখের মধ্যেই রমজানও চলে আসছে, সুতরাং 21 তারিখ পর্যন্ত এই শিডিউলটা বলবৎ থাকবে। এদিকে একদিনের ব্যবধানে একই লকডাউনে দেশব্যাপী ব্যাংক খোলা রাখার বিষয়ে 2 সার্কুলারে 2 নির্দেশনাকে অদক্ষতা মনে করেন অর্থনীতিবিদরা। ব্যাংক খোলা রাখার সিদ্ধান্ত এসছে যেটি আসলে 10টা থেকে 1টা পর্যন্ত, একটি কিন্তু এক ধরনের ভিন্ন একটি নীতিগত নির্দেশনা, যেটি এই চলমান যে লকডাউন যেটি আজকে শেষ হচ্ছে সে সময়ের চাইতে যেটি নেওয়া হয়েছে যে কঠোর লকডাউনের জন্য
সেটি একটি মিশ্র প্রতিক্রিয়া তৈরি করবে বলে মনে হয়। লকডাউনে রমজান মাস শুরু হয়, গ্রাহকদের অবস্থা পর্যবেক্ষণ করে সময় বাড়ানো যায় কিনা তা ভেবে দেখার পরামর্শ সংশ্লিষ্টদের। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। কাল থেকে আগামী 7 দিন জরুরি প্রয়োজনে ঘর থেকে বের হতে হলে মুভমেন্ট পাস সঙ্গে রাখতে হবে। সকালে রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে অ্যাপ উদ্বোধন করেন আইজিপি। নির্দিষ্ট ওয়েবসাইটে তথ্য দিয়ে যৌক্তিক কারণ দেখিয়ে যে কোনো নাগরিক এ পাস নিতে পারবেন। এটির মেয়াদ সর্বোচ্চ 3 ঘন্টা, তবে আওতার বাইরে থাকবে জরুরি সেবা সংস্থাগুলো। মুভমেন্ট পাস দিতে কাউকে বাধ্য করা না হলেও পুলিশের মহাপরিদর্শক সতর্ক করে বলেন, লকডাউনের সময় ঘরের বাইরে কাউকে দেখতে চায় না পুলিশ। এদিকে অ্যাপ চালুর পর প্রতি মিনিটে আবেদন জমা পড়ছে 15,000 করে। টানা কয়েক মাস করোনা সংক্রমণ নিম্নমুখী থাকার পর মার্চ থেকে হু হু করে বাড়তে থাকে শনাক্ত ও মৃতের সংখ্যা। এমন পরিস্থিতিতে সরকার দফায় দফায় বিধিনিষেধ আরোপ করে, কিন্তু সাধারণ মানুষের মধ্যে নির্দেশনা মানতে চরম উদাসীনতা দেখা যায়। এ অবস্থায় বুধবার থেকে কঠোর লকডাউন বাস্তবায়নে মরিয়া পুলিশ। সরকারের নির্দেশনা বাস্তবায়নে নানা উদ্যোগের পাশাপাশি একান্ত প্রয়োজনে নাগরিকদের চলাচল নিশ্চিত করতে চালু করা হয়েছে মুভমেন্ট পাস অ্যাপস। দেশের যে কোনো নাগরিক www.movementpass.police.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে প্রথমে মুভমেন্ট পাসের জন্য আবেদন করতে হবে। এরপর যথাস্থানে মোবাইল ফোন নম্বর, গন্তব্যস্থান, বের হওয়ার কারণ ইত্যাদি সহ আবেদনের প্রয়োজনীয় তথ্য এবং ছবি আপলোড করে আবেদনপত্রটি জমা দিতেই ইস্যু করা হবে মুভমেন্ট পাস। ওয়েবসাইট থেকেই পাসটি ডাউনলোড করে চলার পথে কর্তব্যরত পুলিশ কর্মকর্তাকে দেখালেই মিলবে হয়রানিমুক্ত চলাচলের সুবিধা। কাঁচা বাজারের জন্য বেরোনো লাগতে পারে, ওষুধ কেনার জন্য বেরোনো লাগতে পারে, অথবা টিকার ডেট আছে, তো সেই কারণে যদি বেরোতে হয় আমরা ওই যে মুভমেন্ট পাস আমরা ইন্ট্রোডিউস করছি। মোদ্দা কথা হচ্ছে যে আগামীকাল থেকে আমরা রাস্তাঘাটে কাউকে দেখতে চাই না বিনা প্রয়োজনে। প্রয়োজন আছে কি না সেটা তাকে জাস্টিফাই করতে হবে। লকডাউন চলাকালে বিশেষ প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না আসার অনুরোধ আইজিপির। অবশ্যই আমাদের অপ্রয়োজনীয় মুভমেন্ট বন্ধ করতে হবে। যারা বাড়ি ঘরে পৌঁছেছেন ওখানেই থাকবেন। গ্রামবাসী এলাকাবাসীকে বলবো সবাই খেয়াল রাখবেন, 7 থেকে 14 দিন দে শুড বি আইসোলেটেড। লকডাউনের 7 দিন একটি মোবাইল নম্বর ও একটি গাড়ির নম্বর দিয়ে একজন একটি পাসই নিতে পারবেন। একদিনে 3টার বেশি দেওয়া হবে না। সপ্তাহে একজন ব্যক্তি সর্বোচ্চ 15টি পাস পাবেন। পুলিশের জনসংযোগ বিভাগ জানিয়েছে, মুভমেন্ট পাসের জন্য অ্যাপ চালুর প্রথম ঘন্টাতেই আবেদন পড়েছে 1.25 লাখ। প্রসূন আশিস, সময় সংবাদ। পরামর্শে করোনা থেকে মানুষের জীবন বাঁচাতেই কঠোর ব্যবস্থা নেওয়ার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকার সবসময় জনগণের পাশে রয়েছে। সন্ধ্যায় বাংলা নববর্ষ 1428 উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এ কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, জীবন জীবিকায় কিছুটা অসুবিধা হলেও মহামারী থেকে রক্ষা পেতে বিধিনিষেধ মেনে চলতে হবে। অর্থনীতি যাতে ভেঙে না পড়ে সেদিকে খেয়াল রেখে কাজ চালিয়ে যাচ্ছে জানিয়ে সরকার প্রধান বলেন, দেশের প্রতিটি নাগরিককেই টিকা দেওয়া হবে। বাঙালির সার্বজনীন উৎসব পয়লা বৈশাখ। বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষঙ্গে বর্ষবরণের অনুষ্ঠানে বর্ণিল লোকাচারে মানুষ আবাহন করে নতুন বছরকে। সজাত্যবোধ ও বাঙালিয়ানা জানান দেয়ার এই উৎসব এবারও অতিমারির কালো ছায়ায় ধূসর। নতুন উদ্যমে ঘুরে দাঁড়ানোর অনুপ্রেরণা জাগানিয়া ছায়ানট চারুকলা ঠিক নিস্তব্ধ না হলেও বিধিনিষেধের বেড়াজালে সীমিত সবকিছু। মহামারীর এই দুঃসহ সময়ে বর্ষবরণের আগের সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ নিয়ে এলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সবাইকে জানাই 1428 বঙ্গাব্দের আন্তরিক শুভেচ্ছা, শুভ নববর্ষ। বৈরী এই পরিস্থিতিতে সাবধানতা মেনে ঘরে বসেই সবাইকে উৎসব করার আহ্বান জানান তিনি। দ্বিতীয় ঢেউয়ের করোনা ভাইরাস আরও মরণঘাতী হয়ে আবির্ভূত হয়েছে। পয়লা বৈশাখের আনন্দ তাই গত বছরের মতো এবারও ঘরে বসেই উপভোগ করব আমরা। অতীতের সকল জঞ্জাল গ্লানি ধুয়ে মুছে আমরা নিজেদের পরিশুদ্ধ করব। ভাষণে উঠে আসে করোনার ভয়াবহতা নিয়ন্ত্রণে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সর্বোচ্চ সতর্কাবস্থা নেয়ার প্রয়োজনীয়তা। কোনোভাবেই সংক্রমণ ঠেকানো যাচ্ছে না। জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শে তাই আমাদের আরও কিছু কঠোর ব্যবস্থা নিতে হচ্ছে। আমি জানি এর ফলে অনেকেরই জীবন জীবিকায় অসুবিধা হবে, কিন্তু আমাদের সকলকেই মনে রাখতে হবে মানুষের জীবন সর্বাগ্রে।
বেঁচে থাকলে আবার সব কিছু গুছিয়ে নিতে পারবো। সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে নিম্নবিত্তের জন্য সহায়তার কার্যক্রম নেবে বলেও জানান সরকার প্রধান। আমাদের অর্থনীতি, মানুষের জীবন জীবিকা যাতে সম্পূর্ণ ভেঙে না পড়ে সেদিকে আমরা কঠোর দৃষ্টি রাখছি। আপনাদের শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, সরকার সব সময় আপনাদের পাশে রয়েছে। দ্বিতীয় ঢেউ আঘাত হানার পর আমি দরিদ্র নিম্নবিত্ত মানুষদের সহায়তার জন্য কার্যক্রম গ্রহণের নির্দেশ দিয়েছি। দেশের প্রতিটি নাগরিককে টিকার আওতায় নিয়ে আসার প্রস্তুতি সরকারের রয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, প্রতিকূলতা জয় করেই বাঁচতে হবে। আমাদের সবাইকে সাবধান হতে হবে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। হয়েছেন ৬,০০০-এর বেশি। এর মধ্যেই করোনার নতুন ধরনে বদলে গেছে উপসর্গ। এ দফায় জ্বর কাশি না থাকলেও মাথা ব্যথা, ডায়রিয়া ও অস্বাভাবিক আচরণ সহ নানা উপসর্গ দেখা দিচ্ছে আক্রান্তদের। বিশেষজ্ঞরা বলছেন, এমন অবস্থায় চিকিৎসা গাইডলাইনে পরিবর্তন আনা জরুরি। রাশেদ লিমনের রিপোর্ট। করোনা মানেই জ্বর, কাশি কিংবা শ্বাসকষ্ট এমন ধারণা বদলে দিয়েছে এর নতুন ধরন। প্রতিদিনই সংক্রমণ আর মৃত্যুর নতুন রেকর্ডের জন্য যে ধরনকে দায়ী করা হচ্ছে তার উপসর্গেও দেখা মিলেছে নানা পরিবর্তন। জ্বর, একটু মাথা ব্যথা, পাতলা পায়খানা হচ্ছে, এই জন্য বললো ডাক্তার, বলে সাজেশন দিল কোভিড টেস্টের পর বোঝা যাবে আপনি কোভিডের সিমটম আছে কিনা। জ্বর হয়েছিল, এখন এটা কি খারাপ, মানে বর্তমানে যে ভাইরাস জ্বর ওটা কি না, আতঙ্কটা দূর করার জন্য আর কি। পেট ব্যথা, বমি, পাতলা পায়খানা হইতেছে, তারপরে আপনার মাথা ব্যথা, পুরো শরীরে ব্যথা হয়, শ্বাসকষ্ট হয়। চিকিৎসকরা বলছেন এই দফায় মাথা ব্যথা, বমি বমি ভাব, পেট ব্যথা, পাতলা পায়খানা, চোখে ঝাপসা দেখা, মুখে ঘা কিংবা অস্বাভাবিক আচরণ নিয়ে আসলেও কোভিড টেস্ট করে পজিটিভ মিলছে। এইগুলো আসলে ডিটেক্ট চিকিৎসকরাই শুধু করতে পারে। এটা চিকিৎসকদের ক্লিনিক্যাল এক্সপার্টাইজের উপরে ডিপেন্ড করে যেটা ডিটেক্ট করা। হিস্ট্রি নিয়ে চিকিৎসকরা এটাগুলো ডিটেক্ট করতে পারে। পেশেন্টের সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স, পেশেন্টের বাসায় আর কারো জ্বর আছে কি না, এটা একটা, আর কারো কাশি আছে কি না, গলা ব্যথা আছে কি না, হ্যাঁ। সো এই জিনিসগুলো আমাদেরকে বড় বড় ক্লু দেয়। বিশেষজ্ঞরা বলছেন প্রথম দফার চেয়ে উপসর্গের যে পরিবর্তন এসেছে তা আমলে নিয়ে দরকার নতুন চিকিৎসা ব্যবস্থা প্রণয়ন। ট্রিটমেন্ট প্রটোকলটা বোধহয় একটু চেঞ্জ করা লাগতে পারে, কারণ আমরা যেগুলো দিচ্ছি দেখা যায় যে এই সাউথ আফ্রিকান যে ভ্যারাইটি, এর দ্বারা আক্রান্ত হয়ে মানুষের মধ্যে জটিলতা বাড়ছে। আগে তো বলতাম যে বয়স্ক লোকেরা, অন্য রোগে যারা ভোগেন তারা আক্রান্ত হয়, এখন থেকে তরুণরাও কিন্তু আক্রান্ত হচ্ছে। সুতরাং প্রথম কথা হলো কেউ যেন ঢিলেমি না করেন, গাফিলতি না করেন, এইটাই হলো সবচেয়ে জরুরি। কারণ গাফিলতি করে এমন সিরিয়াস অবস্থা আসে, আইসিইউ লাগে, হয়তো বেড পাওয়া যাচ্ছে না, গেলেও আমরাও কিছু করতে পারি না। দেশে করোনা মৃতের সংখ্যা এখন প্রায় 10,000। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। করোনার মুমূর্ষু রোগীর ক্ষেত্রে এক ডোজ অ্যাক্টেমরায় সুফল মিললেও দেখা দিয়েছে ইনজেকশন সংকট। এক ডোজের দাম প্রায় $250,000 টাকা। তবু টাকা নিয়ে একমাত্র বিপণন প্রতিষ্ঠানে গিয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পরও ফিরতে হচ্ছে খালি হাতে। সরবরাহ বাড়াতে সরকারি হস্তক্ষেপের দাবি ভুক্তভোগীদের। রাশেদ লিমনের আরও একটি রিপোর্ট। ট্রিটমেন্টের জন্য সাফিসিয়েন্ট ওষুধ এখন প্রিপেয়ার্ড নাই, তো আমরা এই যে এরকম সবাই এসে ঘোরাঘুরি করছে। রাতভর অপেক্ষা, এরপর দীর্ঘ লাইন। শুধু কি ঢাকা, দূর দূরান্ত থেকে ছুটে এসেছে এক ডোজ অ্যাক্টেমরার আশায়। ভোর 4টা আপনার ফেনী থেকে রওনা দিচ্ছি, সকাল 8টায় এখানে আসি, পৌঁছেছি। ওনারা বলতেছে যে রেজিস্ট্রেশন করতে হবে, রেজিস্ট্রেশন করার পর কার্ড দিবে, কার্ড দিয়ে তারপর কি ভ্যাকসিনটা পাবো। দুইটা প্রেশার, এদিকে সে জানে না কখন পাবে, আর ওইদিকে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ তাদেরকে চাপ দিচ্ছে। আগে থেকে রেজিস্ট্রেশন করে ঘন্টার পর ঘন্টা বাইরে দাঁড়িয়ে থেকেও মিলছে না ওষুধের দেখা। ওপাশ থেকে হাসপাতালের তারা, রোগীর অবস্থা ভালো না, যেন দিশেহারা সবাই। দাম 43,000 টাকা। তবু শেষ ভরসা এই ইনজেকশন পেতে মরিয়া সবাই। গভর্নমেন্ট যদি ব্যবস্থা করে খুব ভালোই আমাদের জন্য। আমরা লাইনেতে সব রোগীগুলো ক্রিটিক্যাল অবস্থা আছে, ইনজেকশন দিলে হয়তো বা সার্ভাইভ করবে, না করলে সার্ভাইভ করবে না। 43,500 টাকা। কাল রাত্রে 11টা একটা পুশ করছি, আজকে একটা পুশ করতে হবে। প্রবলেম হচ্ছে যেটা আমি যে আসলে মেডিসিনটা পাবো কি পাবো না, আই এম নট শিওর অফ দ্যাট ওয়ান। অ্যাক্টেমরা মূলত আর্থ্রাইটিস বা প্রদাহের জন্য ব্যবহৃত ইনজেকশন। জেনেটিক নাম টসিলিজুমাব। উহানে প্রথম করোনা রোগীর ক্ষেত্রে ব্যবহারে সুফল মেলার খবর পাওয়া যায়। ধীরে ধীরে দেশেও বাড়ছে ব্যবহার। তবে প্রস্তুতকারী প্রতিষ্ঠান রোশের একমাত্র সরবরাহকারী রেডিয়েন্ট হিমশিম খাচ্ছে সরবরাহ করতে। যদিও কি পরিমাণ মজুদ কিংবা বিপণনের অনিয়ম নিয়ে কথা বলতে নারাজ কর্তৃপক্ষ। আমাদের কোনো অথরাইজড পারসন নাই,
এখন এই মুহূর্তে আপনার সাথে কথা বলতে পারতেছে না। চিকিৎসকরা বলছেন সুনির্দিষ্ট প্রমাণ কিংবা বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা না থাকলেও বিশেষ ক্ষেত্রে এই ওষুধ ব্যবহারে সুফল মিলছে। একটা বেনিফিট অফ ডাউট থেকেও কিন্তু দেওয়া হচ্ছে যে ঠিক আছে, আমি এই পেশেন্টটা এত খারাপ, ফিরে আসার সম্ভাবনা কম, তারপরেও একটা ট্রায়াল দেওয়া যেতে পারে। 10% পেশেন্ট ইমপ্রুভ করে অনেক সময়। এই করোনাকালে এই ওষুধ আমদানি ও বিপণনে সরকারের হস্তক্ষেপ চাইলেন সংশ্লিষ্টরা। রাশেদ লিমন, সময় সংবাদ। খালেদা জিয়ার স্থায়ী মুক্তির দাবি জানিয়েছে বিএনপি। করোনা শনাক্তের তৃতীয় দিনে দলীয় চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান দলটির মহাসচিব। এদিকে আজও বেগম জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করেছেন চিকিৎসকরা। বিএনপি নেত্রীর শারীরিক অবস্থা স্থিতিশীল বলেও জানান তারা। করোনা আক্রান্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা ভালো হলেও তার চিকিৎসা নিয়ে কোনো ঝুঁকি নিতে চায় না বিএনপি। আক্রান্তের পর থেকেই নিয়মিত খোঁজ খবর নিচ্ছেন চিকিৎসকরা। বাসায় বানানো হয়েছে মিনি হাসপাতাল, প্রস্তুত রাখা হয়েছে একটি বেসরকারি হাসপাতালের আইসিইউ। সোমবার বিশেষজ্ঞ 4 জন চিকিৎসক বিএনপি নেত্রীর স্বাস্থ্য পরীক্ষা করেন। মঙ্গলবারও সাবেক এই প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন তার ব্যক্তিগত চিকিৎসকরা। করোনার কারণে শারীরিক কোনো ক্ষতি হচ্ছে কিনা তা জানতে নমুনা সংগ্রহ করা হয়েছে। আর এই সবই হচ্ছে পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমানের সমন্বয় গঠিত মেডিকেল বোর্ডের পরামর্শে। পুরোপুরি সম্পূর্ণভাবে সুস্থ, পুরোপুরি স্টেবল আছে, তার কোনো ধরনের করোনার উপসর্গ বা শারীরিক সমস্যা কোনো কিছুই নাই। বায়োকেমিক্যাল টেস্ট করেছি রিস্ক অ্যাসেসমেন্ট করার জন্য। এই রিপোর্ট আসার পরে তারপর আমরা সবাই মিলে যে মেডিকেল বোর্ড আছে, মেডিকেল বোর্ড সবাই আমরা একসাথে কনফারেন্সে বসবো। আমরা বসার পরে দেন তখন অ্যাসেসমেন্ট করবো, তারপর আমরা সিদ্ধান্ত নেব। কারামুক্ত হওয়ার পর থেকেই অসুস্থ বিএনপি চেয়ারপারসনের স্থায়ী মুক্তির দাবি জানিয়ে আসছে বিএনপি। করোনা আক্রান্ত হওয়ার পর আবারও একই দাবি জানালেন দলটির মহাসচিব। লকডাউন নিয়ে সরকারের সমন্বয়হীনতার সমালোচনাও করেন মির্জা ফখরুল। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার একই অবস্থা, তিনি স্টেবল আছেন, ইতিমধ্যে তার চিকিৎসা শুরু হয়েছে। আমরা সবসময়ই তো দেশনেত্রীর নিঃশর্ত মুক্তি চেয়ে এসেছি, অবিলম্বে তাকে পূর্ণাঙ্গ জামিন দেওয়া প্রয়োজন। লকডাউনটাকে নাম হিসেবে ব্যবহার করছে, কিন্তু যেটা এখন পর্যন্ত আমরা দেখছি যে অকার্যকর একটা শাটডাউন করছে। কোনো সমন্বয়হীনতা নেই, কোনো পরিকল্পনা নেই, কোনো রোড ম্যাপ নেই। এই যে 7 দিন দিয়েছে, এরপরে কি হবে? গত 10 এপ্রিল বেগম খালেদা জিয়ার করোনা শনাক্ত হয়। এছাড়া তার বাসার আরও 8 জন করোনায় আক্রান্ত হয়েছেন। আহমেদ সালেহিন, সময় সংবাদ। খবর এবার 1 ডোজের কোভিড ভ্যাকসিন জনসন অ্যান্ড জনসন নিয়ে সৃষ্টি হয়েছে নতুন শঙ্কা। এই টিকা গ্রহণ করে কয়েকজনের শরীরে দেখা দিয়েছে রক্ত জমাট বাঁধার ঘটনা। মৃত্যু হয়েছে এক নারীর। এতে যুক্তরাষ্ট্রে স্থগিত করা হয়েছে জনসনের প্রয়োগ। সম্প্রতি অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা গ্রহণ করে মস্তিষ্কে রক্ত জমাট বাঁধার ঘটনা নিয়ে বিশ্বজুড়ে শুরু হয় তোলপাড়। অনেকেই এই টিকার সমালোচনা করেন, তবে শেষ পর্যন্ত কিছুই ধোপে টেকেনি। ইউরোপীয় মেডিসিন এজেন্সির জ্যেষ্ঠ গবেষকরা ঠিকই অধিকতর পরীক্ষা নিরীক্ষা শেষে জানাতে বাধ্য হন এই টিকা মোটামুটি নিরাপদ। কারণ যে তুলনায় টিকার প্রয়োগ করা হয়েছে সে তুলনায় রক্ত জমাট বাঁধার ঘটনা নিতান্তই কম। ব্রিটেনের অক্সফোর্ডের টিকা নিয়ে আলোচনার মধ্যেই সবচেয়ে আগ্রহ জাগায় জনসন অ্যান্ড জনসনের 1 ডোজের টিকা। মার্কিন এই টিকাটি নিয়ে ইউরোপের দেশগুলোও বেশ আশাবাদী ছিল। তবে জনসনের এই টিকা গ্রহণের পর রক্ত জমাট বাঁধার কয়েকটি ঘটনা সামনে আসলে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য কর্তৃপক্ষ এটির প্রয়োগ স্থগিত রাখার পরামর্শ দিয়েছে। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন FDA এবং যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সেন্টার যৌথ বিবৃতিতে এই পরামর্শ দেয়। FDA থেকে বলা হয়, বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যুক্তরাষ্ট্রে 12 এপ্রিল পর্যন্ত জনসনের টিকা 68 লাখের বেশি ডোজ দেয়া হয়েছে। তার মধ্যে গুরুতর রক্ত জমাট বাঁধার 6টি ঘটনা ঘটেছে। যাদের শরীরে রক্ত জমাট বাঁধার উপসর্গ দেখা দিয়েছে তারা সবাই নারী এবং তাদের বয়স 18 থেকে 48-এর মধ্যে। এর মধ্যে একজন মারা গেছেন এবং চিকিৎসাধীন একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে দ্য নিউ ইয়র্ক টাইমস। বর্তমানে পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। শুধু রক্ত জমাট বাঁধা নয়, দেহে প্লাটিলেটের সংখ্যাও কমে যাওয়ার বিষয়টি নিয়ে গবেষণা চলছে। সৈয়দ ইফতেখার।